নমস্কার। গল্পের কোলাহলের ৬৯ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডে রয়েছে ৬৭ নম্বর এপিসোডের অসমাপ্ত ঘটনার দ্বিতীয় অধ্যায়। সকল শ্রোতাদের কাছে অনুরোধ রইল আগে এপিসোড ৬৭ শুনে তারপরেই এই এপিসোডটি শুনবে। আর শ্রোতা বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা গল্প আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। ঘটনা বা গল্প সিলেক্ট হলে খুব তাড়াতাড়ি প্রচার করব। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। দিদা মারা যাওয়ার কিছুদিন বাদ থেকে শুরু হলো অলৌকিক ঘটনা আমাদের বাড়িতে। আমার দাদু দেখা দিতে শুরু করলো আমাদের পরিবারকে। আমার বাবা পেল প্রথম দেখা। সেদিন আমি পাশের ঘরে নিজের কিছু কাজ করছিলাম। সকালে বাবা অফিসে বেরোবে বলে তৈরি হচ্ছিল। মা ছিল নিচের তলায়। হঠাৎ বাবার চেঁচানোর আওয়াজ শুনতে পাই আমি। বাবা যেন পাশের ঘরে কিছু দেখে খুব ভয় পেয়ে বলছে, কে কে ঘরের মধ্যে, কে কে আছো? বাবার এরকম ভয়ার্ত চিৎকার আমি কোনোদিনও শুনিনি। তাড়াতাড়ি ছুটে যাই আমি বাবার কাছে। গিয়ে দেখি বাবা মেঝেতে বসে ভয় কাঁপছে থরথর করে। আমি বাবার কাছে গিয়ে শান্ত করার চেষ্টা করি। বাবা আঙুলটা তুলে দেখায় খাটের পেছনের দেওয়ালের দিকে। আমি কিছুই দেখতে পাই না। তবে বাবা ভয়ে ভয়ে বলে, ওই দেওয়ালে নাকি আমার দাদুর মতো দেখতে হুবহু কেউ টিকটিকির মতো চলছিল। তার পরনে কোনো বস্ত্র ছিল না। আমার মনে পড়ে যায় সেই রাতের দৃশ্যটা। আমি বাবাকে খাটের ওপর বসাই ধরে ধরে। জল খেয়ে একটু শান্ত হয় বাবা। বাবার সাথে তারপর আমি নিচে নেমে মাকে জানাই সব। মা বলে কিছুই নাকি শুনতে পাইনি। আমরা দুজনে বারণ করি বাবাকে সেদিন অফিসে যেতে। তবে বাবা মানে না, অফিসে চলে যায়। আমিও দুপুরের দিকে একটি কাজে বেরোই। মা ছিল তখন বাড়িতে একা। আমি বলে যাই আমি ফিরে আসবো সন্ধে নামার আগেই। তবে আমার বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়েই যায়। আমি বাড়ির সামনে এসে দেখি বাইরের কোনো আলো জ্বলছে না। আমার মা সন্ধে দেওয়ার সময় বাইরের আলোটি রোজ জ্বালিয়ে দিত। মনটা কেমন করে ওঠে আমার। বাড়ির চাবিটা ছিল আমার কাছে। দরজাটা খুলে আমি ঢুকি ভেতরে। বাড়ির ভেতরটাও তখন ঘুটঘুটে অন্ধকার। মাকে ডাকি আমি, কোনো সাড়া আসে না। আলোর সুইচগুলো জ্বালাই। তারপর নিচের রান্নাঘর আর বসার ঘরটা দেখি, মা নেই। ওপরের সিঁড়িও অন্ধকার। আমি সিঁড়ির আলোটা জ্বালিয়ে উপরে উঠি। আমার মনে হয় সিঁড়ির বাঁকের কাছে কেউ যেন দাঁড়িয়েছিল আমার জন্য। আলোটা জ্বালাতেই দ্রুত নিঃশব্দে সে উপরে উঠে গেল। কিছুক্ষণ সিঁড়িতে দাঁড়াই আমি। তারপর মাকে ডাকি আবার, কোনো সাড়া পাই না। আস্তে আস্তে উপরে উঠি। মা বাবার ঘরের মধ্যে থেকে আমার কানে আসে একটা চেনা আওয়াজ। সেই আওয়াজটাই আমি যেন শুনেছিলাম বহু বছর আগে আমার মামার বাড়িতে, মামার ঘর থেকে। দেওয়ালে হাত দিয়ে ঘষার আওয়াজ। ঘরের দরজাটা দেখি খোলা, ভেতরটা অন্ধকার। দরজা দিয়ে মুখটা বাড়িয়ে আমি ভেতরটা দেখি। অন্ধকারের মধ্যেই আমি বুঝতে পারি আমার মা ওই খাটের ওপরে দাঁড়িয়ে ওই দেওয়ালে কি অদ্ভুতভাবে হাত ঘষে চলেছে। আমি চেঁচিয়ে উঠি মা বলে। আলোগুলো জ্বেলে দিই পুরো ঘরের। সঙ্গে সঙ্গে মা খাটের ওপরেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। দেওয়ালে আমি কিচ্ছু দেখতে পাই না। আমার মায়ের চোখে মুখে ভালো করে জল দিই। মায়ের জ্ঞান ফিরতে বুঝতে পারি মা কিছুর জন্য খুব ভয় পেয়েছে। কোনো কথা বলে না বেশ অনেকক্ষণ।
তারপর বলে মা নাকি ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলায়। হঠাৎ একটি আওয়াজে ঘুম ভাঙতে মা দেখে সন্ধে হয়ে গেছে। ঘরের আলোটা তাড়াতাড়ি জ্বালাতে যাচ্ছিল। এমন সময় খাটের পেছনের দেওয়ালে একটি আওয়াজ কানে আসে মায়ের। মা অন্ধকারের মধ্যেই দেওয়ালে দেখতে পায় দাদু টিকটিকির মতো আটকে রয়েছে আর দেওয়ালে ঘষে ঘষে কিছু লিখছে। সেই দেখেই মা চেঁচাতে যায়, তবে পারে না। দেওয়াল থেকে নাকি দাদু কি অস্বাভাবিক বড় দাঁত বার করে ঝাঁপিয়ে পড়ে মায়ের ওপর। তারপর আর কিছু মনে ছিল না মায়ের। আমি যা দেখেছি সেটা আর বলি না মাকে। সেদিন অনেক রাত হয়ে যায়। বাবা তখনও বাড়ি ফেরে না। আমারও চিন্তা শুরু হয়। মাও বুঝতে পারি চিন্তা করছে ভেতর ভেতর। ঘর থেকে বেরিয়ে আমি অনেকবার ফোন করি বাবাকে, ফোন তোলে না বাবা। রাত প্রায় 11:30 বেজে যায়। নিচে নেমে খাওয়ার ঘরের সামনেটায় বসে থাকি আমি আর মা। আবারও ফোন করি বাবাকে, বেজে বেজে কেটে যায়। 12টা নাগাদ হঠাৎ কলিং বেল বাজে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলি, দেখি বাবা। ভেতরে ঢুকে বাবা সামনেটায় জুতোটা খুলে আমাদের কাছে আসে। মা আর আমি জিজ্ঞাসা করি এত রাত হওয়ার কারণ, তবে সাড়া দেয় না কোনো। সোজা উপরে চলে যায় আর ওঠার সময় বলে যায় কিছু খাবে না রাতে, আমাকে আর মাকে খেয়ে নিতে বলে। মা গজগজ করছিল খেতে খেতে বাবার ওরকম ব্যবহারের জন্য। খাওয়া শেষ করে আমি আগে ওপরে যাই, মা তখনও নিচেই ছিল। উপরে উঠে দেখি সব অন্ধকার, একটা আলো জ্বলছে না কোথাও। আমার একটু আগের সন্ধ্যের কথাটা মনে পড়ে যায়। দেখি পাশের ঘরের ঠাকুর ঘরের আলোটাও নেভানো। বাবা মায়ের ঘরে ঢুকে আমি আলোটা জ্বালাতে যাব, এমন সময় দরজার পেছনে দেখি আমার বাবা দাঁড়িয়ে রয়েছে কি অদ্ভুতভাবে। মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে, চোখটা অন্ধকারের মধ্যে দেখে আমার বুকটা ধড়াস করে ওঠে। কি হিংস্র ওটা বাবার চোখ ছিল না। আলোটা তাড়াতাড়ি জ্বালিয়ে দিতেই বাবা স্বাভাবিক হয়ে ওঠে। আমি জিজ্ঞাসা করি কি হয়েছে, ওরকম দাঁড়িয়েছিল কেন। আমাকে ঘরে দেখে বাবা একটু বিরক্ত হয়, আমাকে উল্টে বলে বাবার ঘরে ঢুকেছি কেন, ঘর থেকে বেরিয়ে যেতে বলে আমাকে। আমি তর্ক না করে নিজের ঘরে চলে যাই। নিজের কিছু কাজ শেষ করে আমি ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। আমার সেই এক পুরনো অনুভূতি হয়, ঘরের মেঝেতে যেন কিছু চলছে। ঘরের নাইট ল্যাম্পটা জ্বলছিল, তাতেই আমার চোখে পড়ে একটি মানুষের মতো শরীর আমার ঘরের মেঝেতে সাপের মতো চলছে। তার শরীরে বস্ত্র নেই। আমি বাকরুদ্ধ অবস্থায় আটকে যাই খাটের ওপর। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না আমার। সেই শরীরটা ক্রমশ এগিয়ে আসছে দরজার সামনে থেকে আমার খাটের দিকে। আর একটি আওয়াজ শুনতে পাই আমি, খুব মৃদু কণ্ঠে যেন বলছে, মামার কাছে যাবি না, মামাকে দেখবি না। গলা শুকিয়ে যায় আমার। ক্রমশ সেই শরীরটা খাটের ওপরে ওঠে, তারপর এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি দেখি ওটা আমার দাদু। আমার একদম মুখের সামনে চলে আসে, তবে দাদুর মুখের আকৃতি অনেকটা আলাদা। চোখগুলো দিয়ে যেন লাল অগ্নিশিখার মতো আগুন ঠিকরে বেরোচ্ছে। আমি চোখ বুঝে হাত দুটো কোনো রকমে এলোপাথারি ছুঁড়তে থাকি নিজেকে বাঁচানোর জন্য। আমার হাতের কোনো কিছুর স্পর্শ পাই না। কিছুক্ষণ বাদে আমি চোখ খুলে দেখি সামনে কেউই নেই খাটের ওপর। আমি তখনও আমার হৃদস্পন্দন অনুভব করতে পারছিলাম। পাশের টেবিলে রাখা জলের বোতলটা নিতে যাই। আমার চোখ যায় দরজার সামনে। দেখি আমার বাবা আর মা
দুজনে দাঁড়িয়ে রয়েছে আমার ঘরের দরজার ঠিক বাইরে। দাঁড়িয়ে বলা ভুল, কোনো হিংস্র জন্তুর মতো যেন অপেক্ষা করছে নিজের শিকারের জন্য। আমি জলও খেতে পারি না, খাট থেকেও নামি না। মুখ ফিরিয়ে আমি শুয়ে পড়ি চুপচাপ, মনে মনে মহাদেবকে ডাকতে থাকি। আমার ঘুম আসে না সারা রাত। ভোরের আলো ফুটতে আমি দরজার দিকে ফিরে দেখি আর দাঁড়িয়ে নেই ওরা। আমি উঠে দরজাটা বন্ধ করে দিয়ে একটু শুয়ে থাকি। ঘুমিয়ে পড়েছিলাম কখন জানি না। দরজায় জোরে জোরে ধাক্কার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। উঠে শুনি বাবা বাইরে থেকে ডাকছে। আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে দেখি বাবা। বেলা অবধি ঘুমোচ্ছি বলে আমাকে বকা দেয়। বাবার আচরণ পুরোই স্বাভাবিক। নিচে মাকে গিয়েও দেখি একদম স্বাভাবিক। কাল রাতের ওই দৃশ্য তখনও আমার কাছে পরিষ্কার জ্বলজ্বল করছে। আমি কিচ্ছু বলি না ওদের। সেদিন আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার কথা ছিল। আমার সারা রাত ঘুম না হওয়ার ফলে শরীরটা ভালো লাগে না। আমি যাই না। বাবা মা চলে যায়। আমি বলি কিছু খাবার অর্ডার দিয়ে খেয়ে নেব। একাই থাকি আমি বাড়িতে সেদিন। দুপুরবেলায় আমি আমার ঘরেই ছিলাম। হঠাৎ বাইরে থেকে সিঁড়ি দিয়ে কারুর ওপরে ওঠার আওয়াজ শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি কেউ নেই। মনে ভয় তো ছিলই, আরও সেটা বাড়তে শুরু করলো। যত দুপুর বাড়ল নানা রকমের উপদ্রব শুরু হলো বাড়িতে। মাঝে মাঝে মনে হতে লাগলো কেউ ওপরে উঠছে, আবার কেউ যেন নিচে নেমে যাচ্ছে। মা বাবার ঘরের ভেতরে কেউ যেন ছুটছে, আবার নিচের তলায় চেয়ার টেবিল সরানোর আওয়াজও হতে লাগলো। আমি ঘর থেকে বেরোই না। মা বাবাকে ফোন করি, ওরা তখন খেতে বসেছিল। শুনে আমি ঘরের মধ্যেই বসে থাকি। নিজেকে আমার পাগলের মতো মনে হচ্ছিল। এগুলো কি সত্যি নাকি সব মিথ্যে? সূর্য ডুবতেই আমার ঘরের দরজায় টোকা পড়ে। আমি দেখি আমার দরজার বাইরে দাদু দাঁড়িয়ে আছে। তবে সেটা দাদু নয়, তার মুখ এক পিশাচের মতো। দরজার সামনে থেকে দৌড়ে চলে যায় আমাকে দেখে। আমি ঘর থেকে বেরোই না। রাত হয়ে যায়, আমার বাবা মা ফেরে না। চিন্তায় আমি জেঠুকে ফোন করি। জেঠু শুনে অবাক হয়ে যায়, বলে বাবা মা নাকি ওখান থেকে সন্ধ্যের আগেই বেরিয়ে গেছে, অনেকক্ষণ পৌঁছে যাওয়ার কথা। জেঠুকে তারপর আমি সব ঘটনা ফোনে খুলে বলি, যা যা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। আমার জেঠুর বাড়ি খুব বেশি দূরে নয়। জেঠু বলে আমাকে আনতে আসছে গাড়ি নিয়ে, বলে ফোনটা রেখে দেয়। ঠিক তখনই দরজায় কলিং বেলের আওয়াজ হয়। বাবা মায়ের কাছে চাবি ছিল, তারা তো কলিং বেল বাজাবে না। আর জেঠুর এত তাড়াতাড়ি আসা সম্ভব নয়। আমি বসে থাকি ওপরে। কলিং বেলটা পরপর বাজতে থাকে। আমি ওপর থেকেই চেঁচিয়ে উঠি, কে কে? কোনো সাড়া আসে না, শুধু বাজতে থাকে কলিং বেলটা। আমি সাহস করে একটা একটা করে আলো জ্বালাতে জ্বালাতে নিচে নেমে বন্ধ দরজাটার সামনে দাঁড়াই। আবার জিজ্ঞাসা করি, কে কে দরজার বাইরে? কোনো সাড়া আসে না, শুধু বাজতে থাকে কলিং বেলটা। আমি সাহস করে দরজাটা অল্প ফাঁক করি। বাইরে আমি কাউকেই দেখতে পাই না। কলিং বেলের আওয়াজটাও বন্ধ হয়ে যায়। দরজাটা তারপর পুরো খুলি, দেখি কেউ নেই। সামনের ফাঁকা রাস্তার হলুদ আলোর ল্যাম্পপোস্টগুলো মৃতদের মতো শুধু দাঁড়িয়ে রয়েছে। চোখ যায় আমার নিচের দিকে, দেখি পায়ের সামনে পড়ে রয়েছে সেই চামড়ার ব্যাগ, যেটা ছিল আমার দাদুর বাড়ির বইয়ের আলমারির তাকে। ব্যাগটা তুলে আমি ভেতরে দেখি একটা পাতলা বই। তার উপরে কিছুই লেখা নেই,
এতটাই পুরনো যে হলুদ হয়ে গেছে সাদা পাতাগুলো। প্রথম পাতাটা উল্টাতে কিছু লেখা দেখি, সেগুলো পড়তে পারি না। সংস্কৃত সেটা ছিল না, অন্য কোনো ভাষা, সেটা আমি বুঝতে পারি। জেঠু চলে আসে ততক্ষণে, আমাকে তড়িঘড়ি ওই বাড়ি থেকে নিয়ে চলে যায়। সাথে আমি নিয়ে যাই ওই চামড়ার ব্যাগের বইটা। মায়ের কথাটা মনে ছিল যে ওই পুঁথিতে এমন কিছু রয়েছে যেটার দ্বারায় ওই পিশাচকে কাবু করা সম্ভব। জেঠুকেও আমি দেখাই। জেঠু বলে ওই রাতটা কাটলে আমাকে একজনের কাছে নিয়ে যাবে। সেই রাতটা কোনোভাবে কাটাই জেঠুর বাড়িতে। পরের দিন সকালে ওই পুঁথিটা নিয়ে আমি জেঠুর সাথে যাই এক গুণিনের কাছে। আগে এসে সব কিছু শোনে, মামার ঘটনাও আমি বলি। তারপর আমি পুঁথিটা দেখাই। তিনি পুঁথিটা খুলে কিছুটা পড়তেই চোখ বড় বড় করে তাকায় আমার দিকে। আমাকে বলে এই পুঁথির ভাষা মগধী, আর এই পুঁথি কোনো সাধারণ পুঁথি নয়। কি করে মৃতদের জাগানো হয় আর তাদের দিয়ে কি করে সব কাজ সম্পূর্ণ করা হয় তারই উল্লেখ রয়েছে। আমার দিদাই আসলে যে জাগিয়েছিল ওই পিশাচকে। ওই পিশাচকে জাগিয়ে তোলা হয় সাধারণত মৃতদের শরীরে, তবে এই পিশাচ যদি কোনো জীবন্ত কারো শরীরে ঢোকে তাকে নরকের জীবে পরিণত করে দেয়। সভ্য সমাজ থেকে অনেক দূরে চলে যায় সে। পোশাক ধারণ করে না, কারণ তার শরীরে তার আত্মা আর থাকে না। তাদের খিদে মেটে শুধু কাঁচা মাংসতে। দিদা এমন কারোর শরীরে ওই পিশাচ চালান করতে চেয়েছিল যে মৃত, তবে ভুলবশত সেটা আমার মামার শরীরে চলে যায়। সেটা লুকিয়ে রেখেছিল দিদা, আর মামা মারা যাওয়ার পর সেই পিশাচ ধরে আমার দাদুকে, আর কোনো ভুলের কারণে সেই পিশাচ হত্যা করে আমার দিদাকে। দিদা হয়তো এই পুঁথি পড়েই কাবু করার চেষ্টা করেছিল, তাই মুন্ডু সমেত খেয়ে নেয় দাদুর মধ্যে থাকা ওই নরপিশাচ। আর এখন সে চায় আমার মাংস, কারণ সেটার জন্যই ও এসেছে। আমার জেঠু জোড়হাত করে অসহায়ভাবে ওনার সামনে বসে পড়ে। গুণিন মশাই বলেন এই পিশাচকে হারানোর ক্ষমতা তার নেই, তবে এমন কিছু তিনি করতে পারে যাতে আমাদের পরিবারে আর কখনো এই পিশাচ প্রবেশ করতে পারবে না। আমরা জিজ্ঞাসা করি কি? উনি বলেন আমার দাদুকে প্রাণ ত্যাগ করতে হবে। আমি ভয় কিছু বলার শক্তি পাই না। তারপরেই উনি নিজেই বলেন তোমার দাদু এমনিতেই মৃত, ওনার আত্মাকে মেরেই ওই শরীরে প্রবেশ করেছে নরপিশাচ, তো শরীরটা শেষ করতে হবে। আমার জেঠু রাজি হয়। উনি বলেন না হলে হয়তো আমার বাবা মাকেও বাঁচানো যাবে না, হয়তো খুঁজেও পাবো না আমি আমার বাবা মাকে। উনি তারপর দুপুরের মধ্যেই এক মহাযজ্ঞর আয়োজন করেন। সকাল থেকে আমি আর জেঠু বাবা আর মাকে অনেকবার ফোন করেছিলাম, ওদের ফোন সুইচ অফ বলছিল। তাই আমরা মধ্যিখানে গিয়ে পুলিশে মিসিং ডায়েরিও করে এসেছিলাম। চন্দনগুণিনের মহাযজ্ঞ শেষ হয় বিকাল নাগাদ। যজ্ঞর শেষে উনি ওই পুঁথিটি পুড়িয়ে দেন ওই যজ্ঞের আগুনে। আমাদের বলে গঙ্গার চান করে বাড়ি ফিরে যেতে। আমার বাবা মা নাকি বাড়ি ফিরে এসেছে। গঙ্গার সব ক্রিয়া সম্পূর্ণ করে জেঠু আমাকে বাড়ি নিয়ে আসে। দেখি আমাদের বাড়ির সামনে খুব ভিড়। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি আমার মা কাঁদছে বাবাকে জড়িয়ে, খুঁজছে আমাকে। আমি সামনে যাই, আমাকে পেয়ে ওরা খুশি হয়, খুব আনন্দ পায় আমার মা আর বাবা আমাকে দেখে। লোকজন কিছুক্ষণ বাদে সব চলে যায়। তারপর আমি জেঠু বাবা মা ভেতরে ঢুকি।
আমি জিজ্ঞাসা করি ওরা কোথায় ছিল। বাবা মা যা বলে তারপর সেটা ছিল অনেকটা এমন। ওরা ওখান থেকে সন্ধে নামার আগে বেরোয়, একটি ক্যাব বুক করে ফিরছিল ওরা। মাঝ রাস্তায় ওই ক্যাব ড্রাইভার নাকি ওদের অন্য দিকে নিয়ে চলে যায়। বাবা বাধা দেওয়াতে ওই ক্যাব ড্রাইভার কিছু বিড়বিড় করে বলে, সেটায় আমার বাবা পাথরের মতো স্থির হয়ে যায়। মা চেঁচিয়ে যায় ড্রাইভারের দিকে। ড্রাইভার ঘুরতে মা দেখে সেটা আমার দাদু, মানে দাদুর রূপে ওই নরপিশাচ। তারপর আর মায়েরও কিছু মনে নেই। কিছুক্ষণ আগে ওদের জ্ঞান ফিরতে দেখে বাড়ির বাইরে শুয়ে রয়েছে দুজনে। বিকাল বেলায় জমজমাট রাস্তায় ওরা যে কি করে ওখানে পৌঁছলো সেটা কোনো স্থানীয় লোক জানে না, আর ওরাও সেটা জানে না। আমিও তারপর সবকিছু বলি, জেঠুও সবকিছু বলে চন্দন গুনিনের যজ্ঞর ব্যাপারে। এরপর আমাদের পরিবারে আগের মতো সুখ ফিরে আসে। তবে কিছু প্রশ্ন থেকে যায় আমার। দাদু বা আমার দাদুর শরীরে থাকা ওই নরপিশাচ তাহলে কোথায় গেল? আর আমার বাড়ির দরজায় কলিং বেল বাজিয়ে কে দিয়ে গেছিল ওই চামড়ার ব্যাগে মোড়া পুঁথিটা? দাদু নিজেই নাকি অন্য কেউ? ভীষণ হরিফিক একটি ইনসিডেন্ট। এটা জাস্ট পাঠ করে আমি নিজেই বাকরুদ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সাহস করে এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো পুরো ঘটনাটি কমেন্ট করে জানিও। আর যারা শুধু এই এপিসোডটা শুনলে, আমি রিকোয়েস্ট করব এপিসোড 67 শুনে তারপর এটা শুনবে, তাহলে বুঝতে পারবে পুরো ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।